experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। নাতালিয়াকে আমি ভালো করে চিনি। ও বিয়ে ভেঙে চলে গেছিল ঠিকই, কিন্তু পরে ওকে একটু বোঝালেই ও বুঝতো। কিন্তু তুমি ওকে বোঝানো তো দূর, ওর সাথে একবার এমনিও একটু দেখা করনি। এর কারণ ওই মেয়েটার জন্যই তো করনি, তাই না? লসিফ জেনোভিয়াকে উদ্দেশ্য করলেন। না, ওর জন্য না, নিজেই যায়নি, কারণ এটা করতে মন থেকে সায় পাচ্ছিলাম না। সেটাই তো, পাচ্ছিলে না কেন? কারণ তোমার মনে তো নাতালিয়া নয়, জেনোভিয়া আস্তানা গেড়ে আছে। তারাশ নীরব রইল। কিছুক্ষণ নীরব থাকার পর উঠে বলল, হ্যাঁ, নাতালিয়া নয়, জেনোভিয়া। জেনোভিয়া আছে আমার মনে। এটা আমার দোষ নয় যে আমি ওকে ভুলতে পারছি না, এটা আমার মনের দোষ। পারলে আমার মনকে শাস্তি দাও, দয়া করে এই বিষয়ে আমাকে শাস্তি দেওয়া বন্ধ করো। লসিফ শান্ত রইলেন। এটা তো স্পষ্টই প্রমাণ করে যে তারাশ জেনোভিয়াকে শুধু ভুলতে পারেনি এটাই নয়, বরং ও জেনোভিয়াকে আগের মতোই ভালোবাসে। লসিফের ভিতরে ক্ষোভের সৃষ্টি হলো। এত বোঝানোর পরও কিনা ছেলেটা বুঝছে না। যখন নাতালিয়া বিয়ে ভেঙে চলে যাচ্ছিল, তখন আমি ওর 2 হাত ধরে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও বোঝেনি। ও বলেছিল যে সম্পর্কে মিথ্যা থাকে ওই সম্পর্ক কখনো সুখী হয় না। আসলেই তো তাই। আমার আর নাতালিয়ার সম্পর্কের মাঝে কোনো সত্য কি ছিল? আমি কি কখনো ওকে 1 সেকেন্ডের জন্য ভালোবেসেছি মন থেকে? তবু ওকে বিয়ে প্রায় করেই ফেলেছিলাম। বিয়ে ভাঙার মুহূর্তে ওর হাত ধরে বুঝিয়েছিলাম, অতটুকুই যথেষ্ট ছিল। আমি আর পারবো না কিছু করতে। অবশ্যই করবে। এখান থেকে ফিরে গিয়ে ওর সাথে দেখা করবে। তারাশ 2 পাশে মাথা নাড়িয়ে বলল, পারবো না বাবা। বেশ, তুমি যদি না পারো তাহলে আমি কথা বলবো নাতালিয়ার সাথে, আর জেনোভিয়ার সাথেও বলবো। না বাবা। ঘোর বিরোধী কণ্ঠে বলল তারাশ। জেনোভিয়ার সাথে কিছু বলবে না, আর না তো নাতালিয়ার সাথে। তুমি যা বলেছিলে আমি সেগুলো পালন করেছি। জেনোভিয়ার থেকে দূরে থাকছি, নাতালিয়ার সাথে প্রেম করেছি, বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন যখন একটা গন্ডগোল হয়েছে, আমি বলবো বিষয়টাকে তার নিজ গতিতে ছেড়ে দিতে। দয়া করে আর নতুন কিছু সৃষ্টি করো না। তারাশের কণ্ঠ থেমে এলো। কিছুক্ষণ পর বলল, হয়তো আমি জেনোভিয়ার থেকে দূরে থাকতে পারবো, ভুলেও থাকতে পারবো, কিন্তু কিন্তু আমার কষ্ট হবে। আমি আমি এখনো কষ্ট পাচ্ছি। তারাশের চোখে জল দেখা গেল। ও আর বসে থাকতে পারল না, চলে গেল বাইরে। আসলে সে ভুলতেই পারবে না জেনোভিয়াকে। জেনোভিয়াকে ভোলা সম্ভব নয় তার পক্ষে, আর না তো ভুলে থাকার নাটক করা সম্ভব। রেস্তোরাঁর বাইরে এসে প্রাণ খুলে শ্বাস গ্রহণ করলো তারাশ। তার জায়গায় অন্য কোনো ছেলে হলে হয়তো বাবার কথার প্রতিবাদ করত, প্রতিবাদ করে প্রেমিকা নিয়েই থাকতো। কিন্তু সে মা বাবার কথা মেনে নিয়ে কিনা প্রেমিকাকে ত্যাগ করেছে, যে প্রেমিকাকে সে খুব বেশি ভালোবাসতো। আসলে তাকে এমনই তৈরি করা হয়েছে। মা বাবার বাধ্য। ছোটবেলা থেকে সে এমনভাবেই তৈরি হয়ে উঠেছে, খুব শাসনে। মা বাবা যখন যেটা বলেছে সেটা তার করতে হয়েছে। শহরের বুকে এখন রাত্রি। প্রকৃতির আলো নিভে যাওয়ায় জ্বলে উঠেছে কৃত্রিম আলোর ফোয়ারা। থানায় চলছে কিছু মানুষের যাতায়াত। বরিশের গাড়িটা এসে থামলো রাস্তার এক কর্নারে। ড্রাইভিং সিট থেকে নামলো বরিশ, ঢুকলো থানার ভিতর। ফেলিন পুরনো কাগজপত্র ঘাটার জন্য কাগজপত্র রাখার যে নির্দিষ্ট কক্ষ আছে সেখানে উপস্থিত। একটা তাক থেকে কিছু ফাইল নামালো। ধুলো পড়ে আছে ফাইলের উপর। টেবিলের উপর রেখে ঝাড়া দিল ধুলোবালি। সম্প্রতি আসা একটা চুরির কেসের জন্য তাকে ফাইলগুলো ঘাঁটতে হবে। তার যতদূর মনে পড়ে এমন চুরির ঘটনা এর আগেও ঘটেছিল। আসলেই ঘটেছিল কিনা নিশ্চিত হওয়ার জন্যই পুরনো ফাইল ঘাঁটবে। মাইককে উকি দিতে দেখা গেল দরজায়। স্যার? মাইকের ডাক শুনেও ওর দিকে তাকালো না ফেলিন। ফাইলের উপর নজর রেখে বলল, বলো মাইক। বরিশ এসেছে। কোন বরিস? পলিনার বয়ফ্রেন্ড। কোন পলিনা? মাইক ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করল। এটা নয় যে ফেলিন ভুলে গেছে, অন্য কাজে মন বলে তার কথাকে এ মুহূর্তে আমলে নিচ্ছে না। মাইক বলল, মাথা থাতলানো ওই বিভৎস লাশটার কথা কি আপনি ভুলে গেছেন? ফেলিনের টনক নড়ল।
চকিতে দৃষ্টি ফেলল মাইকের মুখে। না, সে ভোলেনি। স্পষ্ট মনে আছে পলিনার কেসটার কথা। ওই কেসটা তো তাকে পাগলই বানিয়ে ফেলেছিল প্রায়। কে এসেছে? জানতে চাইল ফেলিন। বরিশ, পলিনার বয়ফ্রেন্ড। কেন এসেছে? পলিনার খুনের ব্যাপারে কথা বলতে চাই। ফেলিন টেবিলে 2 হাত ঠেকিয়ে টেবিলের দিকে ঝুঁকিছিল। চকিতে সোজা হয়ে দাঁড়ালো সে। খুনের ব্যাপারে কি বলতে এসেছে বরিস? ফেলিনের মাথা চাড়া দিয়ে উঠল আবারও সেই কেসটা। ফেলিন বরিসের সাথে কথা বলতে যেতে উদ্যত হলেই মাইক তাকে নিরাশ করে বলল, বরিশ এ ব্যাপারে আপনার সাথে কথা বলতে চায় না। ফেলিনের পা দুটো স্থির হয়ে গেল। অবাক চোখে চেয়ে বলল, আমার সাথে কথা বলতে চাই না তো কার সাথে কথা বলতে চাই? আপনার সাথে বলতে চায় না কারণ আপনি ওকে খুনি ভেবে অনেক বকাবকি করেছিলেন অতীতে। এমনকি ওকে 48 ঘন্টার জন্য থানায় আটকেও রেখেছিলেন। বেশ করেছিলাম। গলায় জোর খাটালো ফেলিন। কি নিশ্চয়তা আছে যে ওই বেটা খুন করেনি? লিওনিদকে পাঠাও আমার বদলে, কথা বলে দেখো কি বলতে এসেছে। ঠিক আছে স্যার। মাইক ফেলিনের কাছ থেকে বিদায় নিয়ে লিওনিদের কাছে এলো। লিওনিদের তার ডেস্কে বসে ব্যস্ত ছিল তার বোনের সাথে কথা বলতে। মাইক এলে সে মোবাইলে কথার সমাপ্তি ঘটালো। মাইক ওকে বরিশের কথা জানালো। কিছুক্ষণ পর বরিশকে পাঠানো হলো লিওনিদের কাছে। হ্যাঁ, কি বলতে চাও? খুন সম্পর্কে বলো। বরিশের কাছে জানতে চেয়ে বলল লিওনিদ। বরিশ কথাটা বলতে কিছুটা ইতস্তত করলো, তারপর বলল, আমার মনে হয় পলিনাকে এনি মেরেছে। কেন মনে হয় এরকম? আসলে পলিনার খুনের কয়েকদিন আগে আমি এনির সাথে দেখা করেছিলাম। এটা বলতে যে ও যেন আমার কথা পলিনাকে বুঝিয়ে বলে আমি পলিনাকে এখনও ভালোবাসি। কিন্তু ও আমার কথা শুনে বলেছিল পলিনার সাথে আমার যেহেতু ব্রেকআপ হয়ে গেছে সুতরাং আমি আবার কেন ওর কাছে ব্যাক করব। এনি আসলে আমাকে ওর নিজের দিকে আহ্বান করেছিল। ও সেদিন পলিনার ব্যাপারে আজে বাজে কথা বলেছিল আমাকে। আসলে উপরে উপরে পলিনার সাথে ভালো মানুষই দেখাতো কিন্তু ভেতরে অপছন্দ করতো পলিনাকে। ওদের দুজনের সম্পর্ক ভালো ছিল না। খুনের 1 মাস পার হওয়ার পর এই কথা বলছো? এর আগে বলনি কেন যে ওদের ভেতর সম্পর্ক ভালো ছিল না? আসলে পলিনার মাও তো পুলিশকে জানায়নি এ ব্যাপারে, তাই ভেবেছিলাম আমার জানানো উচিত হবে কিনা, কিন্তু মনে হলো আমার জানিয়ে দেওয়া উচিত আপনাদের। আর জানাতে গিয়ে 1 মাস পার করে দিলে? বরিশের সাথে কথা বলা শেষ করে ফেলিনের কাছে এলো লিওনিদ। ফেলিনকে জানালো কি কি কথা হয়েছে। তো ও বলেছে অ্যানি মেরেছে। অ্যানি কোথায়? ওকে ডাকো থানায়। ও তো কিছুদিন পূর্বেই গাছে থাকতে গিয়েছে, আমাদের জানিয়েছিল এই ব্যাপারে। ফোন করে আসতে বলো। খুনের সন্দেহভাজন কেন এখানে সেখানে ঘুরবে? ঠিক আছে, ওকে ডাকবো। লিওনিদ চলে গেলে ফেলিনের মস্তিষ্ক ডুবলো একরাশ চিন্তার কালো জালে। ইনি কি খুন করলো পলিনাকে? ফেলিনের সন্দেহের তীরটা জোরদার হয়ে ঘুরে গেল এনির দিকে, যেটা আগে তাক করা ছিল বরিশের উপর। মিষ্টি রোদ্দুরের দাপাদাপি চলছে পার্ক জুড়ে। আজ রোদে উষ্ণতা নেই তেমন। গোলাপ ফুলের গন্ধ ভাসছে বাতাসের সাথে। কি মিষ্টি সেই গন্ধ, মন ভরিয়ে তোলে অজানা অচেনা অহেতুক এক ভালো লাগায়। একটা বেঞ্চ, যেটা এখন তারাশের দখলে, সেটার সামনে কতকটা সমতল ভূমি। তারপরই আছে নীল জলে টলমলে এক হ্রদ। হ্রদের পানিতে গোসল করছে কিছু কিশোর ছেলে। ওদিকে বোট নিয়ে ঘুরছে এক দম্পতি। পার্কের অন্য স্থানগুলো মানুষের সমাগমে মুখরিত। পার্কের আনাচে কানাচে বসে বইয়ে মুখ ডুবিয়ে আছেন নানা বয়সী মানুষ। কেউ কেউ সেলফোনেও বই পড়ছে। তরু ছায়ায় বসে আছে এক বৃদ্ধা, সোয়েটার বুনছে। তার পাশে খেলা করছে তার ছোট্ট নাতনি। তারাশের আসনকৃত বেঞ্চটা থেকে একটু দূরে একটা বেঞ্চে বসে আছে 3 বান্ধবী। তাদের হাতে চিপস আর আইসক্রিম। নিজেদের মাঝে কথা বলতে বলতে তারা তা খাচ্ছে। প্রত্যেকেই ব্যস্ত আছে কিছু না কিছু নিয়ে। তবে তারাশ বসে আছে নির্বিকার হয়ে। সে কিছুই করছে না। মস্কো থেকে ফিরেছে গতকাল। থানায় গিয়েছিল আজ। গিয়ে দেখলো এনিকে আটক করা হয়েছে। ফেলিন নাকি নিশ্চিত হয়ে গেছে এনিই পলিনার খুনি। ফেলিনকে দেখে তারাশ অবাক হয়। কিছুদিন আগেও মানুষটার সন্দেহের তালিকায় বরিশের নামটা সবচেয়ে বেশি জ্বলজ্বল করছিল। আর এখন
সে সেই বরিশের কথা শুনেই এনিকে খুনি হিসেবে চূড়ান্ত করে ফেলেছে। তবে তারাশের সন্দেহ যে কিছুটা প্রবল হয়নি এনির প্রতি, এটা বলা যায় না। এনির সাথে পলিনার সম্পর্ক অতটা ভালো ছিল না, কিন্তু হঠাৎ করে এনি পলিনার প্রতি খুব বেশি আন্তরিকতা দেখাতে শুরু করে। কিন্তু কেন? ফলিনের ধারণা এনি ঘনিষ্ঠ হয়ে পলিনাকে মারতে চেয়েছিল, এতে মারতে সুবিধা হয়। কিন্তু এনির বক্তব্য অনুযায়ী পলিনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এর জন্য করেছে সে, যাতে ও পলিনাকে একসময় ওই চাকরিটা ছেড়ে দিতে বলতে পারে। যদি পলিনা ওটা ছেড়ে দিত তাহলে ও যেত পলিনার পরিবর্তে। এখন আসল কারণ কোনটা? এনিকে দেখে সাধারণ মানুষ মনে হয়, কিন্তু খুনিকে আদৌ সাধারণ মনে হয় না। যে খুন করেছে নিশ্চয়ই সাধারণ কেউ নয়। আবার এটাও সত্যি যে কখনো কখনো সাধারণের মাঝেই লুকিয়ে থাকে অসাধারণ, অকল্পনীয় সত্তা, যা আমাদের চিন্তাধারার চেয়ে পুরোপুরি ভিন্ন। হয়তো এনির ক্ষেত্রেও সেটাই। আবার হতে পারে খুনি ভিন্ন কেউ, হয়তো বরিশ। আর একেবারেই যদি ভিন্নভাবে ভাবা হয় তাহলে খুনি সন্দেহভাজনদের বাইরের কেউই হতে পারে। সবই সম্ভব। এই পৃথিবীতে আসলে অসম্ভব বিষয় খুব কম। মেসেজ আসার শব্দটা এই নিয়ে 3 বার হলো। 2 বারই নির্বিকার ছিল তারাশ, কিন্তু তৃতীয়বার মোবাইল বের করলো পকেট থেকে। 3টাই জেনোভিয়ার মেসেজ। প্রথম মেসেজ, তুমি মস্কো থেকে ফিরেছো আর আমাকে জানাওনি? দ্বিতীয় মেসেজ, কেমন আছো? তোমাকে এই কদিনে এত এত মেসেজ কল দিয়েছি, অথচ তুমি কোনো সাড়াই দাওনি কেন? একবার শুধু মস্কোতে আছি লিখেই দায় সারলে। তোমার উচিত ছিল না তুমি এসেছো সেটা আমাকে জানানো? তৃতীয় মেসেজ। আমি আগামীকাল তোমার ডিউটি শেষ হলে তোমার বাসায় যাব। মেসেজ 3টা পড়ে তারাশ বিরক্তির সুরে বিড়বিড় করলো। পাগল মেয়ে। তারপর এক দৃষ্টি তাকিয়ে রইল মোবাইল স্ক্রিনে। হঠাৎই হাসলো। না, জেনোভিয়া তো নয়, পাগল সে, খুব বড় পাগল। এমন পাগল যে নিজেই নিজেকে বুঝতে পারে না। সে খুব করে চায় জেনোভিয়ার কাছে বিরক্ত হতে, মনকে বুঝিয়ে শুনিয়ে সে বিরক্তও হয়। কিন্তু তারপর বিরক্তর মাঝেও আবার সে কেমন যেন বিরক্ত হয় না। এটা জেনোভিয়াকে ভুলতে না পারার উদাহরণ। যখন একটা মানুষের থেকে মন উঠে যায় তখন মানুষটার সব কাজকর্মই বিরক্ত লাগে। কিন্তু জেনোভিয়ার কোনো কাজই তো প্রাকৃতিকভাবে বিরক্ত লাগে না তার, কারণ জেনোভিয়া তো এখনও তার মনে আছে। উঠে দাঁড়ালো তারাশ। চারিদিকে ঝামেলা, মাঝে মাঝে ভীষণ অসহ্য লাগে। তখন ইচ্ছা হয় খুব দূরে কোথাও চলে যাই, নির্জনা কোনো দ্বীপে। তবে একা না, জেনোভিয়া থাকবে তার সাথে। কিন্তু সেটা সে কখনোই পারবে না। এমন কিছু শুধু ভাবাই যায় আর কল্পনা করা যায়, বাস্তবতায় এমন কিছুর প্রাধান্য খুব একটা নেই। পার্ক থেকে বের হলো তারাশ। পার্ক থেকে বেরিয়েই যে রাস্তাটা আছে সেটা নিরিবিলি। তবে এই নিরিবিলি রাস্তাটায় কাজ অনেক মানুষের বিচরণ। নানা বয়সের মানুষ বেরিয়েছে সমকাত আর স্কেটিং করতে। এরা প্রত্যেকে সমকাত আর স্কেটিংয়ে পারদর্শী। অতীতে একসাথে কত স্কেটিং আর সমকাত করেছে সে আর জেনোভিয়া। সেসব এখন কেবলই স্মৃতি, সুন্দরতম স্মৃতি, যা আজীবন বুকে ধারণ করে রাখতেও বিন্দুমাত্র কষ্ট হবে না। হঠাৎ কেউ একজন প্রবলভাবে ধাক্কা মারলো তারাশকে। তারাশ উপুর হয়ে পড়ে গেল রাস্তায়। ধাক্কা মারা লোকটাও ছিটকে পড়লো একটু দূরে। নিম্নমুখী হয়ে পড়ায় তারাশের মুখে খুব লাগলো। উঠে বসলো সে। আঁচড় লেগেছে এক গালে, সেখানটা রক্তিম হয়ে গেছে রক্তে। ব্যথা পাওয়া স্থানে আঙ্গুল স্পর্শ করলো তারাশ। তাকালো একটু দূরে পড়া ছেলেটার দিকে। ছেলেটার পায়ে স্কেটিং শু। হয়তো নিজের গতিবিধি ঠিক রাখতে না পারার কারণে এসে ভুলবশত ধাক্কাটা মেরে বসেছে। তারাশ তাকে গিয়ে উঠাতে সাহায্য করলো। ঠিক আছো তুমি? তারাশ প্রশ্ন করলো ছেলেটাকে। বেনিম অবাক চোখে চেয়ে আছে। যেখানে তার গিয়ে সাহায্য করার কথা সেখানে উল্টো তাকেই সাহায্য করা হচ্ছে। বেনিমের ব্যাপারটা ভালোও লাগলো আবার খারাপও লাগলো। সে পড়েছে বলে তাকে কেন সহানুভূতি দেখানো হচ্ছে? উল্টো সে ফেলে দিয়েছে বলে তাকে এখন ঝালঝাল কয়েকটা কথা শোনানো উচিত ছিল, তাই নয় কি? বেনিম স্কেটিং শু জোড়া খুলে ফেলেছে। হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্ন করে তারাশের অবস্থা যাচাই করতে চাইল বেনিম।
হ্যাঁ, আমিও ঠিক আছি। বেনিম তারাশের মুখের দিকে তাকিয়ে গালের ক্ষতটা দেখে বলল, মিথ্যে বলছো কেন? তুমি তো ঠিক নেই। না, এটা তেমন কোনো ব্যাপার না। এমন ঘটনা অনেক ঘটেছে। এমন আঘাত স্বাভাবিক আমার সাথে। ক্ষত স্থানটা স্পর্শ করে বলল তারাশ। কিন্তু আমার কাছে স্বাভাবিক নয়। তোমাকে হসপিটালে নিয়ে যাই। তারাশ অবাক হলো। সাধারণ একটুখানি চোট লেগেছে, তাতে ছেলেটা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছে। সে হাসার চেষ্টা করে বলল, এটা তো সামান্য একটু আঘাত। এটা নিয়ে এত ব্যাকুল হতে হবে না তোমাকে। তোমাকে চেনা চেনা লাগছে। তোমায় কোথায় যেন দেখেছি। তুমি তুমি সেই পুলিশ নও? চোখখানি সরু করে তারাশের দিকে চেয়ে থেকে বলল বেনিম। তারাশ মাথা নেড়ে সায় জানালো। হ্যাঁ, আমি সেই। তুমি কি জেনোভিয়ার প্রেমিক? তারাশ হকচকিয়ে গেল বেনিমের প্রশ্নে। বেনিম এটা কিভাবে জানে? জেনোভিয়া বলেছে কি? মেয়েটা এ কথা মানুষকে বলে বেড়াচ্ছে কেন? এখন তো তাদের মাঝে বিচ্ছেদ ঘটে গেছে। তারাশ স্পষ্ট কণ্ঠে উত্তর দেওয়ার চেষ্টা করলো। না, আমি ওর প্রেমিক নই। ও আচ্ছা, তাহলে তুমি কি ওর হাজব্যান্ড? তারাশের কাশি শুরু হওয়ার উপক্রম হলো। বলছে কি বেনিম? হাজবেন্ড? জেনোভিয়া কি বেনিমকে বলেছে যে ওর হাজবেন্ড? তারাশ নাবোধক কিছু বলতে উদ্যত হয়েছিল। এর মাঝেই বেনিম বলল, সেদিন ওর ঘরের সামনে তোমাকে বসা দেখেছিলাম। ও তোমার গালে চুমু খেয়েছিল, সেটাও দেখেছি। তারাশের কাশি এবার সত্যি সত্যি শুরু হতে যাচ্ছিল। সামলে নিল কোনো রকমে। বেনিম এটাও দেখে ফেলেছে। লজ্জায় মুখ লাল হয়ে উঠল তারাশের। মেয়েটার কেন বিচ্ছেদের পরে হুট করে এমন উন্মুক্ত স্থানে তার গালে চুমু খেতে গেল? আর কেনই বা মানুষজন দেখল সেটা? মেয়েটাকে কড়া শাসন করতে হবে। সে বেনিমের ভুল ভাঙিয়ে বলল, আমি জেনোভিয়ার হাজব্যান্ড নই, আর প্রেমিকও নই। আমাদের অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। ও, আন মনে দুঃখের ছাপ এনে বলল বেনিম, আমি ভেবেছিলাম তোমরা এখনো একটা সম্পর্কের ভিতর আছো। হয়তো তোমাদের বিচ্ছেদটা কিছুটা অন্যরকম। মৃদু হাসল বেনিম। অতঃপর বলল, আমার সাথে কফি পান করবে? ছেলেটা ইতিমধ্যে অনেক কিছু বলে ফেলেছে। ওদের বিচ্ছেদটা শক্তপোক্ত নয়, এ ব্যাপারেও সন্দেহ প্রকাশ করা হয়েছে। এ ছেলের সাথে এই মুহূর্তে কথা বলা অনুচিত মনে করলো তারাশ। সে ব্যস্ত কণ্ঠ সচল করলো, আমার এখন থানায় যেতে হবে। দুঃখিত। পরে কোনো একদিন একসাথে বসা যাক। তারাশ চলে যেতে উদ্যত হলেই বেনিম তার একটা হাত ধরে ফেলল। চমকে দাঁড়িয়ে গেল তারাশ। পিছনে তাকালে তার চোখ পড়ল বেনিমের চোখে। শান্ত ভাবহীন চোখের দৃষ্টি বেনিমের কেমন যেন নিথর, অন্ধকার কূপের মতো গভীর। আমার সাথে কফি পান করতে কি তোমার আপত্তি? তোমার কি মনে হয় আমার সাথে কফি পান করলে তোমার সময় নষ্ট হবে? তারাশের মাঝে বিস্ময়ের ছায়া পড়েছে। এ মুহূর্তে সে বেনিমকে বুঝে উঠতে পারল না। এ মুহূর্তটার জন্য যেন বেনিম কোনো মোমের পুতুল হয়ে গেছে, যার চোখের তারা নিশ্চল। তারাশকে নির্বাক করে দিল ওই চোখ। অনেকক্ষণ কিছু বলতে পারল না তারাশ। বুঝতে পারল না কি বলা উচিত। অবশেষে বলল, ঠিক আছে, একসাথে কোথাও। বেনিমের ওষ্ঠ্যর্দি প্রান্ত প্রশস্ত হলো। ওর মাঝ থেকে কেটে গেল গম্ভীরতা। আবারও হয়ে উঠল সরল একটা চরিত্র, যাকে কিছুক্ষণ পূর্বেও অসরল মনে হচ্ছিল। জেনোভিয়ার ছুটির দিন আজ। সপ্তাহে একদিন সে কাজে যায় না। তারাশের ডিউটি শেষ হতে এখনও প্রায় কয়েক ঘন্টা বাকি। জেনোভিয়া তারাশকে মেসেজে গতকাল জানিয়েছিল সে আজ ওর বাসায় যাবে। গেলে তো আর সে খালি হাতে যাবে না, অবশ্যই কিছু রান্নাবান্না করে সাথে নিয়ে যাবে। সে যে একজন শেফ, রান্না করতে ভীষণ ভালোবাসে। রান্না করে মানুষকে খাওয়াতেও ভালোবাসে। তবে তার মনক্ষুণ্ণ, কারণ তারাশ তার কোনো মেসেজেই রিপ্লাই দেয়নি। এত অবহেলা করেছে তারাশ তাকে। জেনোভিয়ার মন খারাপ হয়। আজ নতুন কিছু তৈরি করবে সে। এমন মজাদার খাবার তৈরি করবে যা খেয়ে তারাশ যেন তার প্রশংসা করতে বাধ্য হয়। জেনোভিয়া তার প্রিয় রান্না বিষয়ক বইটা হাতে তুলে নিল। এ পাতা ও পাতা উল্টে যখন পছন্দসই একটা রেসিপি খুঁজছিল, তখন বইয়ের ভিতরে লুকায়িত ছবিটা বিগলিত হয়ে পড়ল জেনোভিয়ার কোলে। ছবিটা হাতে তুলল সে। বিস্ময়ে ভ্রু কুঞ্চন হলো ছবিটা দেখে। এই ছবি তার বইয়ের ভিতর এলো কিভাবে?